স্মৃতি এক না বহু, এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আবার ফের অনেক আলোচনা এই নিয়ে কিন্তু এখনও চলে যাচ্ছে, এই নিয়ে বিভিন্ন রকম আলোচনা। তাহলে স্মৃতি এক না বহু, আর স্মৃতিটাই বা কী, এই নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খাচ্ছে। স্মৃতি কিন্তু কোনো একটা বিশেষ শক্তি নয়, এটিকে বরং একটা বিশেষ সংরক্ষণ প্রক্রিয়া বলা যেতে পারে। তাহলে স্মৃতি হলো কি? স্মৃতি হলো একটা সংরক্ষণ প্রক্রিয়া। এই সংরক্ষণ প্রক্রিয়ার সাহায্যে ব্যক্তি কিন্তু কাজ করে থাকে। এই সংরক্ষণ প্রক্রিয়ার সাহায্যে তারা কিন্তু মনে রাখে। এই সংরক্ষণ প্রক্রিয়া কখনো ভালো হতে পারে, আবার কখনো খারাপ হতে পারে। সুতরাং সংরক্ষণ প্রক্রিয়া সবসময় একরকম হয় না, ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। দেখা যায় কেউ হয়তো অঙ্ক ভালো পারছে, কেউ হয়তো ইতিহাস ভালো পারছে, কেউ আবার দেখা যাচ্ছে ইংরেজি ভালো পারছে, কেউ হয়তো দর্শন ভালো পারছে, কেউ হয়তো মনোবিজ্ঞান ভালো পারছে। এই রকম বিভিন্ন ব্যক্তি বিশেষে কিন্তু সংরক্ষণ প্রক্রিয়াটা, তার যে মানসিক যে শক্তি রয়েছে সেইটা কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে ফিজিক্যাল ওয়ার্ক খুব ভালো করতে পারছে, অনেকে আবার দেখা যায় যে অনেক কিছু মনে রাখতে পারে, অনেকে আবার অনেকের ফেস খুবভাবে মনে রাখতে পারে। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কিন্তু ক্রিয়া করে থাকে। সুতরাং এই দিক থেকে আমরা যদি বলি, তাহলে স্মৃতি এই যে বৈষম্য, তার কারণ অবশ্য এই নয় যে স্মরণের প্রক্রিয়াটা মস্তিষ্কে কখনো কম আবার কখনো বেশি হয়। শিক্ষণীয় বিষয়টার প্রকৃতি ও শিক্ষাদানের পদ্ধতির জন্যই কিন্তু সংরক্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে। তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শিক্ষণীয় বিষয় এবং শিক্ষাদানের পদ্ধতি, এই দুটোর জন্য কিন্তু আমাদের সংরক্ষণ মাত্রা বিশেষে পরিবর্তন হয়ে থাকে। স্মৃতির এই বৈষম্যের জন্যই কিন্তু স্মৃতি হচ্ছে বিভিন্নভাবে ভাগ করেছেন তারা মনোবিজ্ঞানীরা। এর মধ্যে আমি আজকে কিছু আলোচনা করব। নাম্বার 1, ব্যক্তিগত স্মৃতি, যেটাকে বলা হয় পার্সোনাল মেমোরি। আমরা স্কুল কলেজে সকলেই আমরা পড়াশোনা করে থাকি। আমরা হয়তো একান্তে বসে রয়েছি, কোনো কিছু ভালো লাগছে না, তখন সেই পুরনো যে বিষয়গুলো বা দিনের যে অবস্থা সেইগুলো আমরা তখন স্মরণ করতে থাকি। এটাই বলা হচ্ছে পার্সোনাল স্মৃতি বা ব্যক্তিগত স্মৃতি। আমি একটা কোনো কিছু শিখলাম, শিখেই সেটা আমি যদি সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করি, সেটাই কিন্তু হবে তাৎক্ষণিক স্মৃতি। এইবারে আমি বলবো চিরস্থায়ী স্মৃতি, যেটাকে বলা হয় পার্মানেন্ট মেমোরি। শেখার অনেক দিন পরেও, এমনকি চর্চা হয়তো করা হলো না, কোনো জিনিস মনে করাকে সেটাকে বলা হয় চিরস্থায়ী স্মৃতি। এই জাতীয় স্মৃতিতে দেখা যায় যে শেখা কোনো একটা জিনিস চিরকালই আমরা কিন্তু মনে রাখতে পারি। হয়তো ছোটোবেলায় আমরা কোনো একটা ফিজিক্সের ফর্মুলা কিংবা ম্যাথমেটিক্সের ফর্মুলা এত ভালোভাবে শিখেছিলাম যেটা আজও আমাদের মনে থাকে, মানে সেটা আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবো না। এই রকম ধরনের যে পড়াশোনা, এই রকম ধরনের যে শিক্ষণীয় যে মেমোরি, সেটাকেই বলা হচ্ছে চিরস্থায়ী স্মৃতি। এইগুলো কিন্তু অঙ্কের ফর্মুলা, যেগুলো আমরা চট করে ভুলি না, ইংলিশের কতগুলো গ্রামাটিক্যাল যে সকল নিয়মগুলো রয়েছে, আমরা যদি সেইগুলো ভালোভাবে শিখি, সেইগুলো কিন্তু চিরস্থায়ী স্মৃতির পর্যায়ে পড়ে থাকে। এবারে আমি বলবো নিষ্ক্রিয় স্মৃতি, যেটাকে বলা হয় প্যাসিভ মেমোরি। যখন আমরা কোনো কিছু চেষ্টা না করেও সেটা কিন্তু আমাদের যে কোনো কিছু একটা দেখে আমাদের কিন্তু পূর্বের অভিজ্ঞতার কথাটা আমাদের মনে পড়ে, সেটাকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় স্মৃতি বা প্যাসিভ মেমোরি। আমরা রসগোল্লা খেয়েছি, সুতরাং রসগোল্লা আমরা যখনই দেখব তখনই কিন্তু আমাদের ওটা একটা রসালো মিষ্টালো এই যে ভাব, এটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। এটাকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় স্মৃতি। আবার ফের আমরা যখন বরফ দেখব, তখন আমরা কিন্তু তার মধ্যে যে ঠান্ডা ভাবটা রয়েছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। এটাই হচ্ছে নিষ্ক্রিয় স্মৃতি বা প্যাসিভ মেমোরি। এইবারে আমি আরও একটা স্মৃতির কথা বলবো, যেটাকে বলা হয় যান্ত্রিক স্মৃতি, যেটা কিন্তু আমরা
যন্ত্রের মতোভাবে আমরা কিন্তু বলে থাকি। মানে সেখানে কোনো যে আমরা যে বলছি সেটার কিন্তু কোনো মানে হচ্ছে না। যখন আমরা কোনো জিনিসের বা বিষয়ের অন্তর্নিহিত অর্থ বা সম্বন্ধ না বুঝেই কিন্তু সেটা মনে রাখি এবং সেইভাবে মনে করার চেষ্টা করি, তখন তাকে যান্ত্রিক স্মৃতি বলে। যে সমস্ত জিনিস বারবার পড়ে মুখস্থ করতে হয় সেগুলো মনে করাটা এক প্রকারের কিন্তু স্মৃতি বলে থাকে। আমি হয়তো কোনো একটা মানে পরপর যে নাম্বার, যেমন টেলিফোন নাম্বার, এক্সাম্পল না দিলে তো বোঝা যাবে না, টেলিফোন নাম্বার, বাড়ির নাম্বার, তারপরে এই রকম অনেক অর্থহীন শব্দ রয়েছে, অনেক কিছু ফর্মুলা রয়েছে, যেগুলো কিন্তু আমাকে মানে না জেনে বুঝে আমাকে কিন্তু ওইগুলোকে জানতে হচ্ছে, না হলে আমি কিন্তু তার পরবর্তী স্টেপটা আমি জানতে পারবো না বা বলতে পারবো না, বা পরবর্তী ধাপটা আমি কিন্তু বোঝাতে পারবো না। টেলিফোন নাম্বার, এই যে নাম্বারটা, এটা আমাকে কিন্তু যান্ত্রিকভাবেই কিন্তু আমাকে কিন্তু মুখস্থ রাখতে হচ্ছে, না হলে ওটা তো কোনো মানে হয় না যে এরপরে এই নাম্বারটা, এরপরে এই নাম্বারটা, এইরকম বাড়ির নাম্বার, এরকম অনেক কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদের যান্ত্রিকভাবে আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যান্ত্রিক স্মৃতি। এখানে কিন্তু আমরা ঠিকভাবে আমরা কখনোই ব্যাখ্যা দিতে পারবো না। এইবারে আমি বলবো যুক্তিযুক্ত স্মৃতি, যেটাকে বলা হচ্ছে লজিক্যাল মেমোরি। এটা কিন্তু হচ্ছে একেবারে সম্পূর্ণভাবে যান্ত্রিক স্মৃতির কিন্তু বিপরীত। এখানে কিন্তু আমি যখন কোনো কিছু বুঝছি, বোঝাচ্ছি বা পড়ছি, আমি তখন কিন্তু সেটা কিন্তু আমি যদি যুক্তিযুক্তভাবে বা যুক্তিযুক্ত পদ্ধতিতে আমি যদি শিখি বা বুঝি, সেইটা কিন্তু আমি কিন্তু সবসময় আমি কিন্তু সেটা মনে রাখতে পারি, এবং সেইটা কিন্তু আমাদের আমি যখন পরবর্তী সময় আমি যদি আমার মেমোরিতে আমি যখন আনবো, সেটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তার একটাই কারণ, সেটার মধ্যে একটা যুক্তি রয়েছে। আর যুক্তিযুক্ত জিনিস আমরা যখন কাউকে বোঝাই বা নিজে বুঝি, সেটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তাই দেখা যাচ্ছে যে যখন বিষয়টার অন্তর্নিহিত অর্থ ও সম্বন্ধ আমরা যখন কখন উপলব্ধি করব, তখন কিন্তু বিচার শক্তির সাহায্যে সেটিকে কিন্তু যাচাই করে মনে রাখা হচ্ছে, তখন তাকে কিন্তু যুক্তিযুক্ত স্মৃতি বলে। এই জাতীয় স্মৃতি সহজ ও চিরস্থায়ী। কোনো গদ্য পদ্য আমি যদি উপলব্ধি করে আমি যদি সেইটা যদি পড়ি, তাহলে এই জাতীয় স্মৃতি কিন্তু খুব ভালো হয়, এবং আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু এইটা মনে রাখতে পারি, এবং খুব মানে আমাদের যেহেতু এটা যুক্তিযুক্ত, তাই একটার পর আরেকটা কি হবে সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। এইবারে আমি বলবো ইন্দ্রিয়জাত স্মৃতি, সেন্স ইমপ্রেশন মেমোরি। যখন আমরা কোনো বিভিন্ন রকম ইন্দ্রিয়ের সাহায্যে অভিজ্ঞতা অর্জন করি ও সেগুলো মনে রাখি, তখন তাকে ইন্দ্রিয়জাত স্মৃতি বলে। এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা অভিজ্ঞতা অর্জন করি, আর সেগুলোর স্মৃতিকে যথাক্রমে আমরা যেটা বলবো, চক্ষের সাহায্যে কিন্তু চাক্ষুষ যে একটা প্রত্যক্ষ হচ্ছে, কানের সাহায্যে আমরা কিন্তু শ্রবণ করতে পাচ্ছি, নাকের সাহায্যে আমরা কিন্তু একটা ঘ্রাণ পাচ্ছি, জিহ্বার সাহায্যে আমরা কিন্তু স্বাদ পাচ্ছি, এবং ত্বকের সাহায্যে আমরা কিন্তু একটা স্পর্শ পাচ্ছি। সুতরাং কোনো একটা দৃশ্য, কোনো একটা সুর, কোনো একটা সুগন্ধ, এই যে আমরা এগুলো যখন পাচ্ছি, এই যে আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো পাচ্ছি, সেগুলো আমরা কিন্তু সহজেই আমরা কিন্তু মনে করতে পারি, কেননা আমাদের এইটা কিন্তু অভিজ্ঞতা হয়ে যায়, এবং এটা আমাদের কিন্তু খুব ইজি হয়ে যায়। মানে যে কোনো গন্ধ পাবো আমরা নাক দিয়ে বুঝতে পারবো, শ্রবণ করলে এটা খুব মানে যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেগুলো পাচ্ছি, এই ইন্দ্রিয়জাত স্মৃতি এটা কিন্তু খুব আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যায়। এইবারে আমি বলবো মনস্তাত্ত্বিক স্মৃতি, যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল মেমোরি। যখন কোনো বিষয় বা ঘটনা খুব কম সময়ে নিয়মানুগ পদ্ধতিতে ঠিক মতো মনে করা সম্ভব হয়, তখন তাকে বলা হয় মনস্তাত্ত্বিক স্মৃতি। মানে যেটা আমরা খুব ভালোভাবে শিখি এবং খুব ভালোভাবে নিয়মানুগ পদ্ধতিতে শিখি, সেইটা কিন্তু আমরা খুব সহজে মনে করতে পারি। তাই বলা হচ্ছে যখন কোনো বিষয় বা ঘটনা খুব কম সময়ে নিয়মানুগ পদ্ধতিতে ঠিক মতো মনে করা সম্ভব হয়, তখন তাকে মনস্তাত্ত্বিক স্মৃতি বলে। মনোবিদগণ এই জাতীয় স্মৃতিকে কিন্তু প্রকৃত স্মৃতি বলে থাকেন। ঠিকভাবে শিখলে কিন্তু আমরা কিন্তু সেটা সহজেই মনে করতে পারি। সুতরাং আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।